বিয়ের পরের দিনেই আমার জামাই এসে বলল, আপনার মেয়ে আমাকে খুশি করতে পারছে না, এবং এই কথা বলেই সে আমার মেয়েকে ছেড়ে চলে গেল। এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার মেয়েকে অনেক নামী ডাক্তারদের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু সকলেই বললেন ওর শরীরে কোনো ত্রুটি নেই, সবকিছুই স্বাভাবিক। তারপর একদিন আমার মেয়ে আমাকে বলল, মা, আমার এক বন্ধু বলেছে যে একটি মন্দিরের কাছে একজন সাধু বাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। তাই আমি মেয়েকে নিয়ে সেই সাধুর কাছেই গেলাম। সেখানে সাধু বাবা বললেন, একে 7 দিন আমার এখানে থাকতে হবে। আমি আমার জ্ঞানে তৈরি করা বিশেষ তেল ওর শরীরে প্রয়োগ করব, তবেই সমস্যা দূর হবে। তার কথাই নিয়ে আমি সেখানে রেখে চলে আসি, কিন্তু আমার মনে অনেক ভয় শুরু হয় মেয়েকে একা রেখে আসার কারণে। তাই আমি মেয়েকে দেখতে সাধু বাবার কাছে যাই। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে। সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল। মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব। আমার মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না। সাধু বাবা, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম রুমি, আর আমার মেয়ে আমার জীবনের একমাত্র সহায়। আমার স্বামী আমার মেয়ের জন্মের কিছুদিন পরেই মারা যান। তবে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির কারণে আমাদের অর্থের কোনো অভাব হয়নি। স্বামীর সমস্ত সম্পত্তি আমার নামে করে যাওয়ায় আমাদের জীবন বেশ সচ্ছল ছিল। স্বামীর চলে যাওয়ার পর আমি একাই আমার মেয়েকে বড় করে তুলেছি। যখন সে বিয়ের যোগ্য হয়ে উঠল, আমি তার বিয়ের আয়োজন করতে শুরু করলাম। বিয়ের প্রস্তুতির জন্য আমার শাশুড়ি ও জ্যাঠানি গ্রামের বাড়ি থেকে এসে সাহায্য করলেন, যার ফলে মেয়ের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তখন আমি খুবই খুশি ছিলাম যে মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে শেষ হয়েছে। বিয়ের কিছু রীতিনীতি বাকি ছিল, আর আমি সব আত্মীয়স্বজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলাম। সবাই আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কখনো কোনো সমস্যা তৈরি হয়নি। তবে বিয়ের পরে আমার মেয়েকে সেখানে একা রেখে আসতে আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। তাকে একা রেখে আসা যেন ঠিকঠাক মনে হচ্ছিল না। তাই আমি আবার ফিরে গেলাম মেয়ের কাছে। সেখানে পৌঁছে যা দেখলাম তাতে আমার মাটি যেন পায়ের তলা থেকে সরে গেল। আমার স্বামীর অনুপস্থিতি যেন আমার জীবনে তেমন কোনো শূন্যতা তৈরি করেনি। চারপাশের সবাই নিজের মতো করে আমাকে সহায়তা করছিল। তাদের এই ভালোবাসা ও সহযোগিতায় আমার চোখে জল এসে গেল। আমার মনে হচ্ছিল, যদি আজ আমার স্বামী বেঁচে থাকতেন তাহলে মেয়ের বিয়েতে কতটাই না খুশি হতেন। কিছুদিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হলো। সে তার শ্বশুরবাড়ি চলে গেল। বিদায়ের সময় আমি খুব কেঁদেছিলাম, কারণ সে ছিল আমার স্বামীর শেষ স্মৃতি। কিন্তু মেয়েরা তো একদিন না একদিন শ্বশুরবাড়ি চলে যায়। তাই আমি মেয়ের সুখী জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। সবকিছু মিটে যাওয়ায় আমার মনে এক শান্তি এলো। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ছিলাম যে তিনি আমার মেয়েকে ভালো একটি পরিবার দিয়েছেন। পরের দিন হল ঘরে বসে আমি মেয়ের স্মৃতিতে অশ্রুসিক্ত হচ্ছিলাম। এই পৃথিবীর নিয়মটাই অদ্ভুত। সারা জীবন নিজের হাতে বড় করে তোলার পর মেয়েকে একদিন অন্য কেউ এসে নিজের ঘরে নিয়ে যায়। কাঁদতে কাঁদতে যখন মনে একটু হালকা অনুভব করছিলাম, তখনই পাশের ঘর থেকে আমার ফোনের ঘণ্টি বাজতে লাগলো। মেয়ের চলে যাওয়ার পর অতিথিরাও ধীরে ধীরে বিদায় নিয়েছিল। কেবল ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ঘরে রয়ে গিয়েছিল, যারা সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি তখনও হল ঘরে একা বসেছিলাম। বিয়ের পরের দিনই মেয়ের অনুপস্থিতিতে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। একদিনের মধ্যে যেন সব বদলে গেছে। ঘরে একা বসে থাকতে অস্বস্তি হচ্ছিল। তাই একটা গভীর শ্বাস নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কিন্তু ততক্ষণে ফোনের রিং বন্ধ হয়ে গেছে। বিছানায় শোয়ার আগে মেয়ের সুখের জন্য আবারও ভগবানের কাছে প্রার্থনা করলাম, যেন সে তার নতুন সংসারে সুখী থাকে। পরের দিন অতিথিরাও বিদায় নিল, আর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমার বাড়ির কাজের লোকের কাজ শেষ করে চলে যেত, ফলে বাড়িতে আমি একাই থাকতাম। আজ মেয়ের বিয়ের দ্বিতীয় দিন, আর গৃহপরিচারিকা কাজ দ্রুত সেরে এসে জিজ্ঞাসা করল সে একটু আগে যেতে পারে কিনা। তার কাজ শেষ হয়ে যাওয়ায় তাকে অনুমতি দিলাম। কিছুক্ষণ পরে আমার জামাই মেয়েকে নিয়ে হঠাৎ বাড়িতে চলে এলো। মেয়েকে দেখে খুব খুশি হলাম, কিন্তু জামাই যখন বলল যে সে মেয়েকে আমার কাছেই রেখে যাবে, তখন আমি স্তব্ধ হয়ে গেলাম। এত শীঘ্রই সে মেয়েকে ফিরিয়ে দেবে ভাবিনি। মনে হলো হয়তো কোনো রীতি বা অনুষ্ঠান বাকি আছে, তাই তারা এসেছিল। কিন্তু জামাই বলল, আপনার মেয়ে আমাকে খুশি রাখতে পারছে না, তাই আপনি ওকে নিজের কাছেই রাখুন। এই কথা শুনে আমার লজ্জায় মাথা নত হয়ে গেল। কিভাবে কথা বলবো বা কি প্রশ্ন করব তা কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জামাই যখন মেয়েকে রেখে চলে যেতে চাইল, তখন আমি তার হাত ধরে বোঝানোর চেষ্টা করলাম। আমি বললাম, দয়া করে এমনটা করবেন না। আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল হয়ে থাকে আমি ওকে বুঝিয়ে বলবো। ও এখনো নতুন সংসার জীবনের অনেক কিছুই জানে না। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। দয়া করে ওকে আবার নিজের বাড়িতে নিয়ে যান। আমার মনে হচ্ছিল যদি লোকে শুনতে পায় যে বিয়ের পরের দিনেই জামাই আমার মেয়েকে ছেড়ে দিয়ে গেছে, তাহলে কত কথাই না উঠবে। কিভাবে মানুষকে বোঝাবো আর তাদের প্রশ্নের কি উত্তর দেব? লোকে যদি আমার মেয়ের চরিত্র নিয়ে কিছু বলে, আমি সেটা সহ্য করতে পারবো না। সত্যি কি আমার মেয়ের কোনো ভুল ছিল, নাকি জামাই আমাকে মিথ্যে কিছু বলছে, এখনও জানি না। তবে আমার কথা তার উপর কোনো প্রভাব ফেলল না। সে আমার দিকে তাকালো না, বরং হাত ছাড়িয়ে বলল, আপনার মেয়েকে এখানেই রেখে যাব, এবং চলে গেল।
তখন আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগলো। হয়তো মেয়ে কিছু বলতে অস্বীকার করেছিল, হয়তো তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল। চোখে জল নিয়ে মেয়ের দিকে তাকালাম, দেখলাম সেও কাঁদছে। তাকে নিয়ে ঘরের ভেতরে এসে বসলাম। এরপর আমি মেয়েকে নাম করা ডাক্তারদের কাছে গিয়ে পরীক্ষা করালাম, কিন্তু সব ডাক্তারই বললেন যে সে সম্পূর্ণ সুস্থ, ওর মধ্যে কোনো ত্রুটি নেই। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে জামাইয়ের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করব, যখন আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি এমন অভিযোগ কেন তুললেন? মেয়েকে বললাম, আমি এক্ষুনি এর উত্তর খুঁজে বার করব। আমি ভাবছিলাম যে জামাইয়ের কাছে প্রশ্ন করবই। আমার কথা শুনে মেয়ে বেশ ভয় পেয়ে গেল এবং তার হাত কাঁপতে লাগলো। সে বলল, মা প্লিজ তুমি ওকে কিছু বলো না। কে জানে ও তোমার কথা শুনবে কিনা, যদি রাগ করে আমাকে ছেলে চলে যায় বা অন্য কিছু করে বসে। মেয়ের কথা শুনে আমার মন আরও জটিলতায় ভরে উঠল। আমি লক্ষ্য করছিলাম এই বিষয়ে কথা বলার সময় মেয়ে চোখ সরিয়ে কথা বলতো, যা আমার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু মেয়ের জন্য সবকিছু চুপচাপ সহ্য করছিলাম। আমার মন তখন দ্বিধায় ছিল, কার ভুল আর কার কথা সত্যি। সত্যতা জানা আমার জন্য সহজ ছিল না, তবে তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম, কিন্তু সেই প্রশ্নগুলো মাথায় ঘুরতেই থাকলো। মনে হচ্ছিল এমন কিছু আছে যা আমি এখনো বুঝতে পারিনি। হয়তো জামাই মেয়েকে পছন্দ করে না এবং অন্য কাউকে পছন্দ করে, তাই সে আমার মেয়েকে দোষ দিচ্ছে, নাকি সত্যি আমার মেয়ের মধ্যে কোনো ভুল আছে। এইসব চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। এইসব ভাবতে ভাবতেই কখন যে আমরা বাড়ি পৌঁছলাম টেরই পাইনি। কিছুক্ষণ পর মেয়ে নিজের ঘরে চলে গেল। রাতের খাবার শেষে সে আমার জন্য চা বানিয়ে আবার নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সে শান্ত কণ্ঠে আমার কাছে এসে বলল, মা আমার এক বন্ধু বলেছে যে গ্রামের বাইরে এক মন্দিরের পাশে একজন সাধু বাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। তাই যদি সেখানে যাই হয়তো কিছু সমাধান মিলবে। মেয়ের কথা শুনে অবাক হলাম। বললাম, ঠিক আছে, তুই যদি তাই চাস তবে আমরা সেখানে যাব। ভাবলাম যদি সত্যি সেই সাধু বাবার কাছে কোনো সমাধান থাকে তবে হয়তো মেয়ের জীবন আবারও সুন্দর হয়ে উঠবে। আমার সম্মতি পাওয়া মাত্রই মেয়ে যেন তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে গেল। তার এমন তাড়াতাড়ি দেখে একটু অবাক হলেও বেশি মনোযোগ দিলাম না। আমরা সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা হলাম এবং কিছুক্ষণ পর সেখানে পৌঁছলাম, কিন্তু সেই জায়গার পরিবেশ দেখে কিছুটা চমকে গেলাম। সাধারণত যেখানে সাধু বাবার কাছে ভিড় থাকে সেখানে আজ কেউ নেই। চারপাশে অদ্ভুত নীরবতা আর এক ধরনের অস্বস্তিকর অনুভূতি ছিল। আমি আর মেয়ে সেই কক্ষে প্রবেশ করলাম আর চারিপাশ চোখ বুলিয়ে দেখলাম। সাধু বাবার কাছে পৌঁছে মেয়ের পরিস্থিতির সব কথা বললাম। তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, আপনার মেয়েকে 7 রাত এখানে থাকতে হবে। আমি তাকে বিশেষ তেল দিয়ে মালিশ করব। এসব বলতে গিয়ে তিনি একবারও আমাদের দিকে তাকালেন না। তার দৃষ্টি নিচু ছিল আর তিনি মন্ত্রপাঠে ব্যস্ত ছিলেন। তার এমন আচরণে আমার ভেতরে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু ঠিক কী ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে তা বুঝতে পারছিলাম না। মেয়েকে সেখানে 7 দিন রেখে যাওয়ার চিন্তা মন থেকে মেনে নিতে পারছিলাম না, তবুও যেন পরিস্থিতির চাপে বাধ্য হলাম। মেয়ের জীবনে শান্তি ফেরানোর জন্য আমি এই সিদ্ধান্ত নিলাম, কারণ জানতাম সমাজে তালাকের কালিমা নিয়ে মেয়ের বেঁচে থাকা সহজ হবে না। ধনী হোক বা গরিব, আমাদের সমাজে দোষ সবসময় মেয়ের ঘাড়েই পড়ে। তাই নিজের মনকে শক্ত করে তাকে সেখানে রেখে বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়িতে এসেও মন যেন ওই সাধু বাবার কাছেই পড়ে রইল। সবকিছু যেন কিছুটা অস্বাভাবিক ঠেকছিল। বারবার মনে হচ্ছিল আমি কি কোনো ভুল কিছু করলাম নাকি। আবার বিকেল হতে না হতেই মনে হলো আবারও সেখানে যাওয়া উচিত। প্রথমে ভাবলাম একটু খেয়ে শান্ত হয়ে যাই, তারপরেই যাব, কিন্তু মনের মধ্যে অশান্তি এতটাই বাড়তে লাগলো যে আর অপেক্ষা করতে পারলাম না। বাড়ি থেকে বেরিয়ে সেখানে ফেরার জন্য প্রস্তুতি নিলাম। তৈরি হচ্ছিলাম, তখন হঠাৎ পাড়ার এক মহিলা আমাকে ডেকে বললেন, এই রাতবেলায় কোথায় যাচ্ছ? সব ঠিক আছে তো? তোমাকে আমাকে বেশ চিন্তিত লাগছে। তার কথা শুনে থমকে গেলাম। কিছু না বলে বেরিয়ে গেলে হয়তো সে সন্দেহ করত আর প্রশ্ন করতেই থাকতো, অন্যদেরও জানিয়ে দিতে পারত। তাই বললাম, না তেমন কিছু না, মায়ের কাছে যাচ্ছি, মনটা খারাপ লাগছে, মাকে খুব মনে পড়ছে। আমার মাকে সবাই চিনত। মাঝে মাঝে তিনি আমার এখানে 1 সপ্তাহের জন্য এসে থাকতেন। তখন পাড়ার সবাই তার কাছে আশীর্বাদ নিতে আসত। মাও তাদের সবার সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে মিশতেন। আমার মুখ থেকে মায়ের কথা শুনে প্রতিবেশী বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমার মেয়ের বিয়ে হয়েছে বলে হয়তো একটু একাকিত্ব অনুভব করছো। বলে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন এবং নানা বিষয়ে কথা বলতে শুরু করলেন। কিন্তু তখন তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে ছিল না। আমার মন ছিল শুধু মেয়েকে নিয়ে। ভাবছিলাম কত ভেবেচিন্তে মেয়ের জন্য এই সম্পর্ক ঠিক করেছিলাম যাতে সে সুখে থাকে, কিন্তু কে জানতো এমন পরিস্থিতি তৈরি হবে। প্রতিবেশী তখনও নানা বিষয়ে কথা বলেই যাচ্ছিলেন, কিন্তু আমার মন সেখানে ছিল না। শুধু চাইছিলাম কোনোভাবে তার থেকে মুক্তি পেতে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি কোথাও যাওয়ার ছিল? আমি মাথা নেড়ে সাই দিলাম, কিন্তু কথা বাড়াতে ইচ্ছে ছিল না। অবশেষে তার থেকে মুক্ত হয়ে বাইরে বেরোলাম। পুরো সময় মেয়েকে নিয়েই ভাবছিলাম, আর একটা অজানা আশঙ্কায় মন ছটফট করছিল। মনে হচ্ছিল এভাবে চলতে থাকলে যেন শান্তি আর ফিরে পাবো না। আমার মনের ভেতরে প্রশ্ন আর সন্দেহ ক্রমাগত ঘুরছিল। ভাবছিলাম প্রতিবেশীকে যদি সব বলে দিই, সে হয়তো আরো রং লাগিয়ে ঘটনাটা পাড়ার সবার মাঝে ছড়িয়ে দেবে। মেয়ের এই পরিস্থিতি আমাকে এতটাই লজ্জিত করে তুলেছিল যে কারো সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আমার মেয়েকে জামাই বাড়িতে রেখে গেছেন 2 দিন হলো।
আর আশেপাশের মানুষ কি বলবে সেই চিন্তাও মাথায় ঘুরঘুর করছিল। কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলাম না, মনে শুধু ঘুরছিল কেন জামাই এমন সিদ্ধান্ত নিলেন, কেন বললেন যে আমার মেয়ে তাকে সুখী করতে পারছে না। এই চিন্তা মাথায় নিয়ে আবার সেই জায়গায় পৌঁছলাম যেখানে কয়েক ঘন্টা আগেই মেয়েকে রেখে এসেছিলাম। গাড়ি থেকে নেমে গভীর শ্বাস নিলাম আর দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকলাম, কারণ মেয়েকে নিয়ে একরা সন্দেহ আর চিন্তা আমাকে ঘিরে ধরেছিল। এই দিনে কারো ওপরও বিশ্বাস করা কঠিন, তাই দ্রুত মেয়ের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে কি ঠিক আছে? জানি না এই ঘন্টায় সে কেমন আছে। সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে।